হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই যে দুজনকে দেখছেন এরা নাকি ভিডিওগ্রাফার, একজনের নাম নীল আর একজনের নাম রিভু। তো এরা নাকি একসময় দেবলীনার কাছে কাজ করেছিল। তো দেবলীনা নাকি এদেরকে টাকা পয়সা দেয়নি, মানে এরা নাকি পায় দেবলীনার কাছ থেকে টাকা পয়সা। তো জানি না, এতদিন তো এরা কোনো ভিডিও করেনি, হঠাৎ করে এরকম একটি ভিডিও ভাইরাল হয়েছে। তো এর সত্যতা যাচাই করিনি। তো যাই হোক, এটা আপনারা দেখুন, এটা ভিডিওটা, আমি তারপরে আসছি কিছু কথা বলবো। কেননা আমরা যদি তখন 1.5 বছর আগে বানাতাম, আমরা কেউ নয়, আমাদেরকে কেউ চেনে না। সো সবাই ভাবতো যে আমরা এটা একটা, যেহেতু একটা বড় আর্টিস্ট, বড় সেলিব্রিটি, তো আমরা কোনো ফালতু কথা বলছি, বা আমাদের ভিডিওটা হয়তো দুজনের থেকে বেশি কেউ দেখতো না, আর ম্যাটারও করতো না কারোর জন্য যে দুজন এসে কি বলছে। কিন্তু আজ যখন আমরা ফেসবুক খুলেই দেখতে পাচ্ছি আশেপাশে পুরো জিনিসটাই, আর এই জিনিসটা দেখে আমরা অভ্যস্ত যে দেবলীনা নন্দী হসপিটালে। কেননা আমাদের সময়ও বারবার বলা হয়েছে যে দেবলীনা নন্দী হসপিটালে ভর্তি আছে। দেবলীনা নন্দীর মা বারবার ফোন ধরেছে, বলেছে হসপিটালে ভর্তি আছে। হাই, আমি রিভু। আমি নীল। এই কিছুদিন ধরে আমরা ফেসবুকে খুললেই একটা জিনিস যেটা বারবার দেখতে পাচ্ছি, যে দেবলীনা নন্দী হসপিটালে, এটা বারবার যাই খুলছি আমরা, ইনস্টাগ্রাম হোক, ফেসবুক হোক, সবকিছুতেই একই জিনিস দেখতে পাচ্ছি। তাই ভাবলাম এটা নিয়ে কিছু আমাদের বলার ছিল, তো সেটা আমরা বলতাম। কেননা ব্যাপারটা এটা নিয়েই যে এটা হয়েছিল 1.5 বছর আগে দেবলীনা নন্দীর সাথে আমাদের। আমরা অ্যাকচুয়ালি, আমি সিনেমাটোগ্রাফার, এডিটার, আর হচ্ছে ড্রোন অপারেটর প্লাস ম্যানেজমেন্ট। তো আমরা দেবলীনা নন্দীর সাথে মেনলি আমার আগে দেখা হয়েছিল। তো আমার ফেসবুক পেজ ছিল, ফেসবুকে অনুভূতি, বাচাল, লাউড স্পিকার, ডার্ক সাইড, যেগুলোতে মিলিয়ন ফলোয়ার্স ছিল, আর আমি ইউটিউব প্রমোশন করতাম। তো সেই টাইমে আমার দেবলীনা নন্দীর সাথে কথা হয় 2021 সালে। তো আমার খুব ভালো লাগতো, এজ এ আর্টিস্ট আমি দিদির মতো মনে করতাম যে হ্যাঁ, খুব ভালো একজন আর্টিস্ট, আমাকে তো ভাই করে কথা বলতো, খুব ভালো লাগতো। তো সেই টাইমে আমি দেবলীনা নন্দীর পেজটা আমাকে ম্যানেজমেন্টের জন্য বলা হয়েছিল, যেহেতু আমি পেজ ম্যানেজ করতাম, ফেসবুক মার্কেটিংটাও আমি করতাম। তো 70,000 ফলোয়ার্সে আমাকে পেজটা দেওয়া হয়। দেন সেই পেজটার আমি 1.5 বছর, সেটা আরো আলাদা, কলকাতার অনেক আর্টিস্ট যারা অরিজিনালস করে বা কভার করে, বা ছোট বড় অনেক আর্টিস্টই জানে এটা, যে আমি দেবলীনা নন্দীর পেজ ম্যানেজ করতাম দীর্ঘদিন ধরে। তো সেটা আমি 1 বছর 1.5 বছরের মাথায় আমি 70,000 থেকে 1.2 1.3 মিলিয়ন অব্দি ফলোয়ার্স নিয়ে যাই। বাট আমি এটার জন্য কোনোদিন কোনো পেমেন্ট চাইনি, কেননা এটা আমি নিজের থেকেই করেছিলাম, আমার ভালো লাগতো, আর আমি দেবলীনা দিকেও আমার ভালো লাগতো, আমি সাপোর্ট করতে চেয়েছিলাম। তো সেই হিসেবে আমি নিঃস্বার্থভাবে করেছিলাম। তো তারপর 1.5 বছর পর যখন আমরা কলকাতায় শিফট করি আমরা দুজনাই, তো আমরা দেবলীনা নন্দীর কিছু মিউজিক ভিডিও, কভার সং, এগুলো আমাদেরকে করতে বলা হয়েছিল, তো আমরা করেছিলাম। ডান্স ভিডিও ছিল, হ্যাঁ, সেটা ক্যামেরা, ড্রোন, এডিট সবকিছু নিয়ে আমরা করেছিলাম। খুব ভালো একটা ব্যাপার ছিল যে ভাই 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 এরকম একটা নিজেদের মতো, ফ্যামিলির মতো ব্যাপার। আমাদেরও ভালো লাগতো যে হ্যাঁ, আমাদের বাড়ি হচ্ছে দুর্গাপুর, দুজনের বাড়ি। তো এসে আমরা এখানে আর্টিস্টের সঙ্গে কাজ করছি, আমাদের ভালো লাগতো। তো তারপরে যখন যেতাম, আমরা ক্যাবে যেতাম, বউবাড়ে যেতাম, বা র্যাপিডোতে যেতাম, সেটাও আমাদেরকে বলতো যে এগুলো সব লিখে রাখ, আমরা পরে পেমেন্ট করে দেবো সব। তো সেটাও আমরা দীর্ঘদিন ধরে করেছি, 1 বছর ধরে করেছি। আমরা মন্দারমণি গেছি, বড় বড় মিউজিক ভিডিও শুট করেছি। মিউজিক ভিডিওর নামগুলো একটু মিউজিক ভিডিওর নামগুলো আমি বলে দিচ্ছি। মিউজিক ভিডিও, ডান্স ভিডিও যেগুলো হয়েছিল, মিউজিক ভিডিও যেগুলো করেছে নামগুলো দিতে বল। টম ছিল যেটা ড্যান্স ভিডিও, সারিকে ফলসা, তারপর ডাডাং ডাং ছিল। কভার সং এর মধ্যে ছিল মন মাঝিরে, তুমি কি জানো, রাত নামে দু চোখে, ভালোবাসার মরসুম, তুমি আমার জীবন সাথী। মন্দারমণিতে ছিল মন মানে না, আর একটা মিউজিক ভিডিও, যেটা দেন দুটো মিউজিক ভিডিও শুট হয়েছিল। তারপরেই কনভারসেশনের পর আমরা আর একটা মিউজিক ভিডিওতে কন্টিনিউ করিনি, এডিটার করিনি, আর ফাইলও আর পাঠাইনি। কেননা মিডিলে যে জিনিসটা হয়েছিল, যখন 1.5 বছর এটা হয়ে গেল, তো তখন আমরা যখন চাইলাম যে আমার মোটামুটি 50,000 মতো আমার হয়ে গেছিল, আমার টোটাল বাজেট, আর ওর হয়ে গেছিল 30,000 এর কাছাকাছি। তো আমাদের দুজনের নিয়ে 80,000 এর একটা ব্যাপার ছিল। তো আমরা যখন এটা আস্তে আস্তে চাইতে শুরু করলাম, তো প্লাস ট্রাভেলিং গুলো আমরা নিজে থেকেই গিয়ে গেছিলাম, তাও আমরা এগুলো ধরছি না, বাদই দিচ্ছি। আমি আমার কাজের টুকু, যেহেতু আমি একটা জায়গায় এতটা সাপোর্ট দিয়েছি, আমি কোনো পেমেন্ট চাইনি আজ অব্দি ম্যানেজমেন্টের জন্য ফেসবুকটা, যেটা থেকে একটা হিউজ টাকা প্রতি মাসে জেনারেট হতো, যেটা আমি জানি, বাট আমার ওটা কখনো ইচ্ছা ছিল না, তো আমি এটা চাইনি। বাট আমি যে কাজটা করছি এজ এ সিনেমাটোগ্রাফার, এডিটার, এজ এ ড্রোন, আমরা যে কাজটা করছি, বা আমরা নিজের টাকা দিয়ে গিয়ে শুটটা করছি, সেখানে আমরা কোনো ওই টাকাটা পেলামই না। বা আমরা যখন চাইলাম টাকাটা, আমাদেরকে বারবার বলা হলো যে তার আগে বলে দে যে ভিডিওটা বানানোর পার্সপেক্টিভটা বলে দে। আচ্ছা, হ্যাঁ, মেবি আমরা এই ভিডিওটা বানাচ্ছি এখন এই জন্যই আমরা বানাচ্ছি, কেননা আমরা যদি তখন 1.5 বছর আগে বানাতাম, আমরা কেউ নয়, আমাদেরকে কেউ চেনে না। সো সবাই ভাবতো যে আমরা এটা একটা, যেহেতু একটা বড় আর্টিস্ট, বড় সেলিব্রিটি, তো আমরা কোনো ফালতু কথা বলছি, বা আমাদের ভিডিওটা হয়তো দুজনের থেকে বেশি কেউ দেখতো না, আর ম্যাটারও করতো না কারোর জন্য যে দুজনে কি বলছে। কিন্তু আজ যখন আমরা ফেসবুক খুলেই দেখতে পাচ্ছি আশেপাশে পুরো জিনিসটাই, আর এই জিনিসটা দেখে আমরা অভ্যস্ত যে দেবলীনা নন্দী হসপিটালে। কেননা আমাদের সময়ও বারবার বলা হয়েছে যে দেবলীনা নন্দী হসপিটালে ভর্তি আছে। দেবলীনা নন্দীর মা বারবার ফোন ধরেছে, বলেছে হসপিটালে ভর্তি আছে, ফেসবুক থেকে টাকা পাচ্ছে না, তোমরা ভিডিওগুলো পাঠাও, ওইগুলো পাঠালে, আপলোড করলে যে টাকাটা পাবে, তখন তোমাদেরকে টাকা দেওয়া হবে। এরকম করে অনেক দিন বলার পর যখনই ফোন করতাম, হয় ফোন ধরতো না, নাহলে আস্তে আস্তে দেবলীনা নন্দী ফোন ধরা বন্ধ করে দিল।
নিজেদের মতো যে ভাই ভাই হ্যান ব্যাপার ছিল, যেই ভিডিওগুলো সব পেয়ে গেল সবকিছু বন্ধ হয়ে গেল। দেবলীনার মা ফোন করা স্টার্ট করলো, ফোন ধরা স্টার্ট করলো, দেন বলতে থাকলো যে হসপিটালে ভর্তি, এই টাকা পাবে না, এখন খুব প্রবলেম চলছে আমাদের, হ্যান ত্যান করে। দেন আমি বুঝে গেলাম যে হ্যাঁ, আমি এতদিন একটা ভুল জায়গায় ইনভেস্ট করেছি। তো সেখান থেকে আমরা ওই জন্য 1.5 বছর কিছু বলিনি, কারণ আমরা জানি আমরা টাকাও চাইনি, আর এখনো আমরা এক্সপেক্ট করছি না যে আমরা টাকা পাবো বা আমাদের ওই টাকাটা দরকার, এরকম কোনো ব্যাপার নেই, কারণ ওটা অলরেডি লস চলে গেছে, আমরা জায়গা থেকে বেরিয়ে গেছি। বাট সবাইকে আমরা এটাই জানাতে চাই যে এটাই যে দেবলীনা নন্দীকে সবাই ভাবছে যে দেবলীনা নন্দী খুব ভালো একটা আর্টিস্ট, খুব আমরাও এটা ভেবেছিলাম, বাট এটা না, ও নিজের দরকারে মানুষকে ইউজ করে, দেন তারপরে তার সাথে আর কোনো সম্পর্ক রাখে না, তার ফোন ধরা বন্ধ করে দেয়। তো এটা আমরা বারবার দেখে এসেছি, তার জন্য আমরা এটা জানতে চাইছিলাম যে আমাদের সাথে হয়েছে আর কারোর সাথে যেন কোনো ফটোগ্রাফার, কোনো সিনেমাটোগ্রাফার বা কোনো ড্রোন অপারেটর বা কোনো ম্যানেজার, যারাই এন্টারটেনমেন্ট পারপাসে যারাই অ্যাজ এ টিম জয়েন হয় কোনো আর্টিস্টের সাথে, এই জিনিসগুলো যাতে না হয়, কারণ সবাই একটা এক্সপেকটেশন নিয়ে কাজ করে, সবাই বেটার কাজ করার জন্য কাজ করে, সবাই ভালো জিনিস যাতে আরো করতে পারে, নিজেকে আপডেট করতে পারে, তার জন্য টাকাটাও দরকার। এটা না যে ফ্রিতে একটা ভালো আর্টিস্টের সঙ্গে কাজ করছি মানে ওটাই আমার কাছে এনাফ, আমার টাকা দরকার নেই, কেননা ওর নামটা পাশে আছে। তো এটাই জাস্ট বলার, বাকি তুই বল। ওটাই তো, তুই তো পুরো ব্যাপারটা বলেই দিলি। তো এই ব্যাপারটা নিয়ে আর কি বলবো, আমরা টাকা পাবো সেটা তো হ্যাঁ, আমরা এক্সপেক্ট করিনি, আমরা এক্সপেক্ট করছি না। ভিডিওটা বারবার বলছি, ভিডিওটা এখন বানাচ্ছি কারণ এখন ভিডিওটা করলে আপনাদের কাছে পৌঁছাবে, ব্যাপারটা আপনারা ভালো করে জানতে পারবেন। এটাই। এতদিন আমরা কিচ্ছু বলিনি, চুপচাপ আমরা বহুবার ফোন করেছি, চেয়েছি, টাকা চেয়েছি, দিদি টাকাটা দিয়ে দাও, টাকাটা পেলে ভালো হতো, এরকম ভাবে বলেছি। আমাদের কাছে সমস্ত চ্যাটস আছে, আমরা টাকার বিল পাঠিয়েছি, তারপর থেকে নো রিপ্লাই। আমাদের কাছে চ্যাট থেকে জিপেতে আমাকে আজ অব্দি কত পেমেন্ট করেছে, কি হয়েছে, এই এভরিথিং আছে। আপনি মিউজিক ভিডিওগুলোতে গেলে আপনারা দেখতে পাবেন আমাদের দুজনের নাম অলরেডি মেনশন। অলরেডি আমরা ইনস্টাগ্রামে আমাদের কোলাবও আছে, এখনো সেই কোলাব গুলো আছে। আমি রিসেন্টলি পেজ থেকে ওর জন্য বেরিয়ে গেলাম 1.5 বছর আগেই, যখন এই ঝামেলাটা হলো। যেহেতু আমি একটা জায়গায় এতটা বেশি নিজেকে ইনভেস্ট করলাম, মানে শুধু টাকার ব্যাপার না, একটা পেজকে 70,000 থেকে 1.5 মিলিয়ন নিয়ে যেতে, এটা যারা নিয়ে গেছে তারা জানে এটার জন্য কি এফোর্ট দিতে হয়। তো এটা একটা বিনা টাকা এই জিনিসটা করার পরও আমি যখন একটা ভিডিও করে, আমরা যখন একটা ভিডিও প্রজেক্ট করে যখন আমরা সেই টাকাটাও পেলাম না, তারপরে আমাদের এই জায়গাটা একটু প্রবলেম হলো। দেন আমাদের কলকাতার বাকি আর্টিস্টদেরও আমাদের একটা পার্সপেক্টিভ চেঞ্জ হয়ে গেল যে মানুষ এটা করতে পারে। তো ওই জায়গাটায় আমরা একটু সংযত হয়ে গেলাম। তো ব্যাস তার জন্য এই ভিডিওটা এতদিন পর বানানো। তো বারবার বলছি আমাদের এটা ব্যাপার না যে আমাদের টাকা আমরা পাবো বা আমাদের এরকম কোনো ব্যাপার আছে, আপনাদের কাছে যাতে যাতে ব্যাপারটা পৌঁছায় তার জন্যই এটা করা, ব্যাস এটাই। বাকি আমরা দেখতে তো অভ্যস্ত, দেবলীনা নন্দী সবসময় হসপিটালেই থাকে। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক বলেছিস। ভিডিওটা শুনলেন আপনারা, দেখলেনও। তো এই দুজনকে সত্যি কথা আমি তো চিনি না, আজকেই আমি প্রথম দেখলাম। এখন এরা যে দাবিগুলি করছে তার মধ্যে সত্যতা কতটা সেটা আমরা কেউই জানি না। তবে এই ভিডিওটি কিন্তু ভাইরাল হয়েছে, আপনাদের হয়তো অনেকেরই চোখে পড়েছে, অনেকের হয়তো চোখে পড়েনি, বা অনেকে হয়তো এখন দেখছেন। এখন দেখুন, এরা সত্যি কথা বলছে কি মিথ্যে কথা বলছে জানি না। এদের মধ্যে একজন বলছে যে দেবলীনা নাকি ম্যাক্সিমাম সময় হসপিটালে ভর্তি থাকে, ওর যখন টাকার জন্য ফোন করে ওর মা ফোন ধরে এবং বলে যে মেয়ে হসপিটালে ভর্তি আছে বা এরকম, বা দেবলীনা ফোন ধরে না। এখন আমার কথা হচ্ছে, দেবলীনা কাজ করিয়ে কেন এদের টাকা দেবে না, এটাও একটা বড় প্রশ্ন। কারণ ও তো এই সমাজ মাধ্যমে আছে, তো সেখানে ধরুন প্রত্যেকে মানুষজন তাহলে এই জিনিসটা জানতে পারবে। তো যাই হোক, সত্যতা যেহেতু আমি জানি না বা যাচাই করিনি, পরবর্তীকালে হয়তো সত্যতা সামনে আসবে, বা এরা হয়তো সত্যি কথাও বলতে পারে, বা এরা হয়তো জানি না, এটা হয়তো সিচুয়েশনে ওদের মনে হয়েছে এরকম একটা ভিডিও করার। তবে এই ধরনের কথা এতটা মানে স্ট্রংলি ধরুন যখন যারা বলছে, তার মধ্যে কি কিছুটা সত্যতা আছে? হয়তো হতে পারে, হয়তো কাজের সূত্রে কখনো কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, সেই জন্য হয়তো এখন এসে বলছে, জানি না এর মধ্যে সত্যতা কতটা। তো ভিডিওটা আমি দেখলাম, মনে হলো আপনাদের সামনে তুলে ধরি। এবং আবার বলছি, এটি একটি সংগৃহীত ভিডিও এবং এর সত্যতা কিন্তু আমি যাচাই করিনি। তবে আমার একটা জিনিস একটু মনে খটকা লাগছে, যে যদি কোনো রকম সত্য কিছু না থাকে তাহলে এরা হঠাৎ করে এই জিনিসটা কেন বলবে, তাই না, সমাজ মাধ্যমে এসে? এটাও একটা ভাবার বিষয়। তো যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে এটা সত্যি খুব নিন্দনীয়, কারণ কাউকে দিয়ে কাজ করিয়ে টাকা না দেওয়া। তবে কাজ করিয়ে টাকা কেন দেবে না? কারণ আমার মনে হয় ওরা যে টাকার অ্যামাউন্টটা বলছে, দেবলীনা তো সেটা মানে প্রতিটা শোতেই বোধহয় ওরকম, কি 2টো শো মিলে ওরকম তো আর্নিং করেই। তো সেখানে এদের টাকা পয়সা কেন দেবে না সেটা ঠিক বোঝা যাচ্ছে না। এখন কাজ করেছে দেবলীনার সঙ্গে এরা, তো হতে পারে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়েছে বা কিছু। আর রইল বাকি দেবলীনার কথা। তো দেবলীনা কালকে সমাজ মাধ্যমে এসে বেশ কিছু কথা বলেছে তার শ্বশুরবাড়ি সম্পর্কে, এবং এই অভিযোগগুলো এখন উঠছে বিভিন্নভাবে, বিভিন্ন অভিযোগ উঠছে। দেখুন, এরকমও হয় অনেক ক্ষেত্রে, কিন্তু
যে যখন মানুষ এরকম টাইম পায় অনেক কিছু বলে, এখন তার মধ্যে কতটা সত্য কতটা মিথ্যা সেটা অবশ্যই সময় বিচার করবে। ভিডিওটি চোখে পড়লো, মনে হলো আপনাদের সঙ্গে শেয়ার করি, তাই শেয়ার করলাম। এ বিষয়ে পরবর্তীকালে কিছু জানতে পারলে অবশ্যই সেটা শেয়ার করব। এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্য করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, এবং যখন সাবস্ক্রাইব করবেন তখন বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করবেন। আবারও বলছি, এই ভিডিওটার সত্যতা কিন্তু আমি যাচাই করিনি, দেখলাম, মনে হলো আপনাদের সঙ্গে শেয়ার করি, তাই আমি শেয়ার করলাম। সবাই খুব ভালো থাকবেন, দেখা করব পরবর্তী ভিডিওতে। নমস্কার।